২ বছর আগে যখন আমি পাথর ধরা পড়ছে আমি তো অনেক নার্ভাস হয়ে গেছিলাম। তারপরে কি করব ভিডিও আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখে যখন দেখলাম যে আপনি বলতেছেন যে পাথর অপারেশন ছাড়াই পাথর গলে। তিনি অপারেশনকে অনেক ভয় পেতেন। তিনি কোনোভাবেই অপারেশনে রাজি হচ্ছিলেন না, যে কারণে তাকে এই ধরনের চিকিৎসাটি দেওয়া হয়েছিল এবং আমি তার সার্জারির জন্য বলে দিয়েছিলাম। কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন, মিনার্ভা হসপিটাল লিমিটেডের আমার চেম্বার থেকে আমার এক সম্মানিত রোগীকে তাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমার একটি অন্যতম আনন্দের দিন, কেননা রোগীর সাথে আমিও সমানভাবে আনন্দিত। তার পিত্তথলিতে অনেকগুলো পাথর ছিল, সেই পাথরগুলো গলে গিয়েছে। তো তিনি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন, আমার সাথে একটু দেখা করার জন্য। তিনি নিজে এসে মাঝে মাঝে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন যে তার পাথরটা গললো কিনা। তো আজকে তিনি এসেছেন এবং তার আজকে সবগুলো পাথরই গলে গিয়েছে এবং সেটি অত্যন্ত আনন্দের একটি বিষয়। তিনি অপারেশনকে অনেক ভয় পেতেন, তিনি কোনোভাবেই অপারেশনে রাজি হচ্ছিলেন না, যে কারণে তাকে এই ধরনের চিকিৎসাটি দেওয়া হয়েছিল এবং আমি তার সার্জারির জন্য বলে দিয়েছিলাম। কিন্তু তিনি ধৈর্য ধরে দীর্ঘ পথ পরিক্রমায় তিনি এই চিকিৎসাটি নিয়েছেন এবং আজকে সফলতার মুখ দেখলেন। তিনি প্রথম আমার কাছে এসেছিলেন যখন 2023 সালে, তখন তার পিত্তথলিতে পাথর ছিল। তখন তার পাথরের সাইজ ছিল হলো, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সামনে মাল্টিপল বলেছে, কমপক্ষে 20টি পাথর ছিল এবং লার্জেস্ট ওয়ান মেজারিং 1.4 সেন্টিমিটার, মানে 14 মিলিমিটার এক একটা পাথর ছিল। সেটি 28 সেপ্টেম্বর 2023 এসেছিলেন, তখন পরীক্ষাটি করেছিলেন। এরপরে তিনি ধারাবাহিকভাবে আরও কয়েকবার আল্ট্রাসোনোগ্রাফি আমাদের এখানে করেছেন। আমার দ্বিতীয় যে আল্ট্রাসোনোগ্রাফি তিনি করেছিলেন সেটা হচ্ছে 19 নভেম্বর 2023। তখনও পাথর ছিল অনেকগুলো এবং তখন 13 মিলিমিটার সাইজের পাথর ছিল। এরপরে তিনি আরও কয়েকবার আল্ট্রাসোনোগ্রাফি করেছেন। এখানে পাথর ছিল কমপক্ষে 4টি, 2006 ফেব্রুয়ারি তিনি আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, তখন 4টি পাথর ছিল এবং 4টি পাথরের সাইজ ছিল 13 মিলিমিটার এবং পরবর্তীতে তিনি 2024 জুন মাসে আবারও করেছেন, তখনও 4টি পাথর ছিল 13 মিলিমিটার ছিল এবং এরপরে তিনি আল্ট্রাসোনোগ্রাফি করেছেন অক্টোবর 2024, তখন বলেছে একটি পাথর আছে 14 মিলিমিটার এবং 2024 অক্টোবরের পরে তিনি আজ আবার 2025 জুন মাসে আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, তখন ছিল একটি পাথর 8 মিলিমিটার ছিল এবং আজ তিনি আবার পুনরায় আল্ট্রাসোনোগ্রাফি করেন। সেখানে বলেছে যে লুমেন ইজ ক্লিয়ার, সেখানে কোনো পাথরের অস্তিত্বই এখন আর নাই, এখন আর পুরো লিমেনটি ক্লিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি সহ দেখানো হয়েছে, এখানে পাথরের অস্তিত্ব নেই, পাথর সম্পূর্ণরূপে চলে গিয়েছে। কিন্তু 2025 জুনে যেটি করেছিলেন সেখানেও কিন্তু পাথর ছিল, এখানে ছবিতেও পাথরের অস্তিত্ব বোঝা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে পাথর আছে, কিন্তু এখন পাথর একেবারেই নাই। আপনারা দেখতে পাচ্ছেন 3টি চিত্রেও দেখানো হয়েছে। তো এটি আসলে একটি ভাগ্যের ব্যাপার। সাধারণত একাধিক পাথর থাকলে সেগুলো গলে না। পাথর সাধারণত 3 প্রকার, সাধারণত হলো কোলেস্টেরল পাথর, আরেকটি হচ্ছে পিগমেন্ট পাথর, আরেকটি হচ্ছে মিক্সড পাথর। তো সাধারণত কোলেস্টেরল পাথরই হয়ে থাকে আমাদের বেশি, কেননা কোলেস্টেরল পাথর দেখা গিয়েছে প্রায় 84 থেকে 86% ক্ষেত্রে কোলেস্টেরল পাথর হয়ে থাকে, বাকিগুলি মিক্সড পাথর এবং পিগমেন্ট পাথর হয়ে থাকে 5-6% ক্ষেত্রে। তো কোলেস্টেরল পাথর যখন সিঙ্গেল হয় তখন সেগুলো গলে যায়, কিন্তু একাধিক থাকলে সাধারণত গলতে চায় না। তো সেক্ষেত্রে আমার এই রোগীর ক্ষেত্রে যেটি ঘটেছে সেটি হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ নিয়ামত তার উপরে সম্ভবত ছিল, বা আমি এখন বিশ্বাস করছি তার উপরে ছিল, এবং তিনি অত্যন্ত সৌভাগ্যবতী একজন মানুষ, যে কারণে পাথরটি গলে গিয়েছে। আজকে তার সাথে ক্রেডিট নেওয়ার ভাগিদার হলাম তার সৌভাগ্যের জন্য। তো আমি আপাকে একটু জিজ্ঞেস করবো, আপনি এই যে আমার কাছে 2 বছর আগে আসলেন, তখন আপনার মানসিক অবস্থা কি ছিল, আর আজকে আপনার মন কেমন লাগছে, এটা আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, 2 বছর আগে যখন আমি পাথর ধরা পড়ছে আমি তো অনেক নার্ভাস হয়ে গেছিলাম। কি করব অপারেশন তো অপারেশন আমার সবসময় ভয় লাগতো। তারপরে কি করব ভিডিও আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখে যখন দেখলাম যে আপনি বলতেছেন যে পাথর অপারেশন ছাড়াই পাথর গলে, তখন আমি আমার হাজবেন্ডকে বলছি কি যে ওখানেও শান্তিনগর
ওনার চেম্বার আছে, তো আমরা ওইখানে যেয়ে দেখাই। তখন আপনার কাছে আসলাম, তারপর তো ওষুধ খাওয়া শুরু করলাম। আপনি যেভাবে বলছেন ওইভাবে, সাথে খাবার দাবার বলছেন যেভাবে খেতে ওইভাবে খাইলাম। তারপরে ব্যায়ামও করছি, ওষুধ, তারপরে এখন তো মানে দেহের বাড়তি ওজন কমাচ্ছেন, তারপর কিছু খাবার ছিল, বলেছিলাম যে একটু ফল টল বেশি করে খাবেন, টক জাতীয় ফল যেমন আপেল, নাশপাতি জি এগুলাই, হ্যাঁ আপেল, নাশপাতি, তারপরে আরও লেবু টেবু, এগুলো সব মানে সব মিলাই আর কি। আর ওষুধ তো 2 বছর পুরাই মানে বাদ তো দেই নাই, সবসময় খাইছি। আর শুধু মানে কদিন 6 মাস পর পর, আগে তো 3 মাস পর পরে আলট্রাসোনোগ্রাম করতাম, এরপরে তো আপনি বলছেন 6 মাস পরে করতে, তারপরে তো 6 মাস পরে এই যে 2বার করলাম 1 বছরে, তো আল্লাহর রহমতে বড় পাথরটা গলে গেছে। গলে গেলেন, যাক মাশাআল্লাহ। আপা আপনি সন্তুষ্ট হয়েছেন তো? আমি মানে যে আমার রিপোর্টটা যখন ম্যাডামকে জিজ্ঞেস করছে, ম্যাডাম বলছে কই, আমি তো কোনো পাথর দেখতেছি না। তো আমার মানে খুশিতে কি বলবো আর। তারপরে ভাবছি যে চলে যাব এখন। ওনাদেরকে বললাম আর কি যে ডাক্তারকে একটু বলে যায়, যেহেতু পাথর আমার চলে গেছে। তো ওনারা বলে যে ডাক্তারের মেয়ে আসবে, তো ডাক্তার তাই অনেক আজকে অনেক বিজি, তো আমি চলে যাবো তাড়াতাড়ি, আজকে আর দেখায় না। তো তারপরেও আমার হাজব্যান্ড বারবার বলতেছে না, আপনাকে একটু দেখায় যে, একটু বলে যে। অনেক ধন্যবাদ আপা, অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। এখানে একটি বিষয় হলো, সেটি হচ্ছে পাথর সাধারণত হলে পরে যেটি অ্যাসিম্পটোমেটিক পাথর, সেগুলোর যে ক্ষেত্রে আমরা ওষুধ খেয়ে চেষ্টা করতে পারি, এটাকে ডিসলিউশন থেরাপি বলা হয়। শিলা শার্লকের 12th এডিশন বইতে ডিসলিউশন থেরাপি সম্পর্কে বলা আছে। আমাদের লিভারের যে টেক্সট বই রয়েছে সেখানে কিন্তু বলা আছে এই ধরনের চিকিৎসাও কিন্তু রয়েছে, এবং এতে বেশ কিছু সফলতার হার দেখা যায়। কিন্তু যাদের সিমটোমেটিক পাথর, যাদের ইনফ্ল্যামেশন হয়েছে, গলব্লাডার ফাংশনিং না, গলব্লাডার, তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে, এবং যার ঘন ঘন ব্যথা হয়, যার এবং হয় এবং অ্যাকিউট কন্ডিশন হয়, তার গলস্টোন প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়, তাদের কিন্তু অপারেশনের প্রয়োজন হয়। যাদের অপারেশনের প্রয়োজন তাদেরকে করতেই হয়, আর যাদের অপারেশনের প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিসলিউশন থেরাপিতে বেশ কার্যকরী। এক্ষেত্রে দেখা যায় যারা শিশু, যারা বৃদ্ধ কোমরবিড কন্ডিশন, অর্থাৎ একাধিক রোগ রয়েছে, যারা প্রেগনেন্ট গর্ভবতী মা, অথবা যারা একেবারেই অপারেশন করতে অনীহা প্রকাশ করেন এবং তিনি চান না, ভয় পান, তাদের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো দেখা যায় মাঝে মধ্যে বেশ কার্যকরী এবং ফলপ্রসূ হয়ে থাকে। সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমি আমার সম্মানিত রোগীর জন্য দোয়া চাচ্ছি। তিনি রোগীর জন্য রোগ মুক্তি লাভ করেছেন, তার জন্য আনন্দের দিন, এবং আমরা সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। তার জন্য দোয়া করবেন, তিনি যেন বাকি জীবন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, এবং একই সাথে আপনাদের কাছে আমিও দোয়া চাচ্ছি যেন এই ধরনের উন্নত চিকিৎসাগুলো মানুষকে দিতে পারি, সাহসের সাথে মানুষ যেন চিকিৎসা নিতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।